নৈতিকতা বজায় রেখে ব্যবসা করব। এতে আমাদের যদি কিছু লসও হয় সেটাও আমরা মেনে নিয়ে মানুষের জনগণের জন্য আমরা কাজ করব, এটাই আমাদের লক্ষ্য। আমার এখানে দুটো মেয়ে আছে, আমার ফ্যাক্টরিতে 4-5 জন মেয়ে কাজ করে, ওখানে আবার 1 লাখ টাকা ভাড়া, টোটাল আমাকে ফিক্সড কস্ট 2,20,000 টাকা আমাকে দিতে হয়। পোশাক আমদানিকারক, পাইকারি এবং খুচরা বিক্রেতা ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মত বিনিময় ও সচেতনতামূলক সভায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সভাটি পিঙ্ক সিটি গুলশান 2 নম্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব ফারুক আহমেদ। আসলে আপনাদের পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে আমাদের এই মত বিনিময় সভায় আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ঘরে বসে কিন্তু সরকারকে ভ্যাট না দিয়েও কিন্তু অনেক টাকা আয় করছে। তো এটা আপনারা জেনে আনন্দিত হবেন যে বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে কিন্তু একাধিক মিটিং করেছে এবং একটা নীতিমালা খসড়া তৈরি করে ফেলেছে। আমরা হয়তো শীঘ্রই এটা বাস্তবায়ন করতে যাব। তো এটা হচ্ছে আমাদের যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য, তারা যেন সরকারের একটা রেজিস্ট্রেশনের মধ্যে আসে এবং তারা ট্রেড লাইসেন্স করতে হবে, তাদেরকেও ভ্যাট ইনকাম ট্যাক্স দিতে হবে, সেটাই কিন্তু এটার উদ্দেশ্য। আর আমাদের এখানে যে এক আপা বলছেন, সিনিয়র আপা, অনেকে ভ্যাট দিচ্ছে না, ভ্যাট কিন্তু দিতে হবে। এটা আমরা সরকারের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে এনবিআর, তাদের এটা নীতি আছে, প্রত্যেকটা পণ্যের জন্য নির্দিষ্ট পরিমাণ ভ্যাটের আওতা আছে, সেটা দিতেই হবে। এটা আমরা দিয়ে থাকি। এবং এখন আমরা এমআরপির মধ্যে যেটা নেই সেখানের মধ্যে ভ্যাট উল্লেখ থাকে এবং আমরা এটা ইনক্লুসিভ। আর যেখানে আমাদের ওটা উল্লেখ থাকে না সেখানে আমরা হয়তো রিসিটের মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকে, অনেক শপিং মল আমরা দেখছি থাকে, সেটাই আমাদের। তা আমাদের অনুরোধ হচ্ছে দেশি প্রোডাক্ট দেশি বলে বিক্রি করব, বিদেশি প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করব, কিন্তু উপযুক্ত প্রমাণ থাকতে হবে। আমাদের আপা বলছেন যে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রমাণ থাকবে এবং এতে আপনাদের সহযোগী থাকবে। আপনার মালটা মানে আপনার কাপড়টা কোথায় কিনলেন এই উৎসটা আমাদের জানাতে হবে, ফলে কিন্তু আমরা স্যাটিসফাই হব। আর আপনারা বলছেন যে পাইকারি যেখানে বড় বড় ব্যবসায়ী, সেখানে কিন্তু আমরা আমাদের অভিযান বলি বা আমাদের তদারকি চলে। আমরা যেমন গতবার ইসলামপুরে আমরা গিয়েছি, তাদেরকে আমরা বিভিন্ন সাজেশন দিয়েছি এবং তারা সেই সাজেশন অনুসারে ব্যবসা করবে। আমরা এরকম আমাদের গাউসে যাব, নিউ মার্কেটে যাব, বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু আমরা এই মেসেজটাই দিব যে আমাদের আপনারা যখন ব্যবসা করবেন, ব্যবসার জন্য উপযুক্ত প্রমাণগুলো থাকে, যাতে আমরা কেউ বিপদে না পড়ি। আমরা ভোক্তার দিকটা দেখার পাশাপাশি আমরা কিন্তু ব্যবসায়িক দিকটাও দেখি। আমরা কিন্তু এখানে কিন্তু আপনারা মনে রাখবেন, আপনি কাপড়ের ব্যবসা করছেন, আবার কিন্তু আরেক জায়গায় কিন্তু আপনি ক্রেতা হিসাবে ক্রয় করছেন, অর্থাৎ দিন শেষে আপনি কিন্তু ভোক্তা। অতএব আমরা কিন্তু আপনাদের স্বার্থই কিন্তু আমরা দেখে থাকি। অতএব আপনাদের কাছে অনুরোধ, আমরা সততার সঙ্গে নৈতিকতা বজায় রেখে ব্যবসা করব। এতে আমাদের যদি কিছু লসও হয় সেটাও আমরা মেনে নিয়ে মানুষের জনগণের জন্য আমরা কাজ করব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের কাছ থেকে কিছু পারচেজ করে অনেক সমস্যায় পড়েন, তা ঠিক না। আমরা যারা ব্যবসা করি তারাও কিন্তু ক্রেতাদের থেকে অনেক সমস্যার পড়ি মাঝে মধ্যে। কিছু সমস্যা হচ্ছে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, ওনারা অনেক সময় অনেক কিছু পারচেজ করার পর ইচ্ছাকৃতভাবে ড্যামেজ করে, হ্যাঁ, করে এসে দোকানে এসে একটা অন্যরকম পরিস্থিতিতে ফেলে আমাদের ব্যবসায়ীদের, যে এটা আপনারা কি জিনিস, ঠিক আছে, এটা তো আমরা টাকা দিয়ে কিনেছি, আমরা এটা দিচ্ছি, কিন্তু আসলে দেখা গেছে যে বেশিরভাগ সময় আমরা যারা ব্যবসা করি তারা এই সমস্যাটাতে সবচেয়ে বেশি পড়ি। ওনারা কিছু কেনার পর এসে একটা আর মান সম্মান থেকে বাঁচার জন্য, আশেপাশে আরো কাস্টমারদের কাছ থেকে নিজেদের সম্মান বাঁচার জন্য আমরা অনেক সময় করি মনে হয় এখানে আরো অনেকেই ফেস করেছেন আমার মতো। তো এইটার জন্য আমরা সেকেন্ড কোশ্চেন ছিল, আমি আগে বলেছি আমরা 2টা কোশ্চেন
ওনারা আমার থেকে অনেক আগের ব্যবসায় ওনারা করে ফেলছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক কাস্টমার হারাচ্ছি। আমরা যদি দিনে 10টা কাস্টমার অ্যাটেন্ড করি, তার মধ্যে 7টা কাস্টমারই আমরা হারাই ফেলতেছি। এইটা এইটা বলার কারণে যে আমাদেরকে ভ্যাট দিতে হবে, আপনার প্রাইসের সাথে ভ্যাটটা অ্যাড হবে। তখন আমরা কি, যখন ওনারা ভ্যাটটা দিতে রাজি হয় না, তখন ভ্যাট প্রাইসের দাম আপনার ধরেন একটা পণ্যের দাম 2000 টাকা দিতে তারা প্রস্তুত, হ্যাঁ, কিন্তু ভ্যাট 200 টাকা তারা দিতে, আমি এক্সাম্পল বলতেছি, 200 টাকা দিতে প্রস্তুত না। তখন আমরা কি করি, আমরা বলি পণ্যের দামই 2200 টাকা, ভ্যাট নেই। ঠিক আছে, এই মিথ্যার আশ্রয়টা, আমি মিথ্যা বলবো না, এই মিথ্যার আশ্রয়টা আমাদেরকে প্রায় নিতে হয়, প্রতিদিনই নিতে হয়। আমরা চাই না আমাদের ব্যবসার মধ্যে আমরা কোনো মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করি। এটার জন্য সহজগাম্য আমাদেরকে একটা উপায় বলবেন, আমরা সেটা করতে প্রস্তুত। আমরাও এরকম যেমন কাস্টমারদের কাছ থেকে আমরাও হয়রানি করতে চাই না, আমরাও হয়রানি হতে চাই না। এটার জন্য আপনারা কি সাপোর্ট দিবেন আমাদেরকে, যে আমরা যদি হয়রান হই সেই ক্ষেত্রে আমরা কি পেতে পারি, এটা বললে আমি একটু কৃতজ্ঞ হব। থ্যাংক ইউ। সমস্যা পেয়েছি আপনাদের এখানে, কি সমস্যা পেয়েছি বলি আমি। আপনাদের এখানে যারা পাইকার রয়েছেন বা যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, অনেকে পাকিস্তানি বীজ বিক্রি করেন না, সাদা বাহান, নুড, আরো বিভিন্ন আছে না, এগুলো কিন্তু বিক্রি করেন আপনাদের এখান থেকে। আপনাদের থেকে যারা রিটেলাররা নিয়ে যায়, আমাদের বলে, আমাদের ক্যাশমেমো দেয় যে এখান থেকে নিয়েছি। এখানে যখন পাই আমরা, আপনারা কিন্তু ডিটেলস আইটেম ওয়াইজ প্রাইস লিখেন না। আমরা বলবো না কোন প্রতিষ্ঠানে, এই যে ক্যাশমেমো মানে পাকা রসিদটা রাখা হয় না। এই পাকা রসিদ না দেওয়ার কারণে এবং না নেওয়ার কারণে এর দাম নিয়ে একটা সমস্যা হয়। এই বিষয়গুলো আলোকপাত করতে হবে। তার মানে আপনারা যদি কোনো আমদানিকারক থেকে পোশাক নেন অথবা কোনো পাইকার থেকে নেন, ইসলামপুর বলি বা কোনো সরাসরি যারা ইম্পোর্ট করে তাদের থেকে নেন, আপনাকে ক্যাশমেমো রাখতে হবে, তার ইনভয়েস রাখতে হবে। আর কেউ যদি ইম্পোর্ট করেন বা ইম্পোর্টার থেকে নেন, সেখানে যে কাস্টম ক্লিয়ারেন্স এলসিডি ডকুমেন্টস লাগবে অবশ্যই। কারণ বাংলাদেশের ইসলামপুর বলি, মোহাম্মদপুর বলি, চকবাজার বলি, এরপরে চাঁদনি চক বলি, গার্সিয়া বলি, ওই যে সাদাবাহার বলি, নূর বলি বা বিভিন্ন পাকিস্তানি লন বলি, এগুলো সব কিন্তু নকল তৈরি হয়ে যাচ্ছে, একদম ট্যাগ সহ, পোশাক সহ, ডিজাইন সহ। হ্যাঁ, সেটা এই জন্য আপনি যার থেকে পণ্য নেবেন তার ক্যাশমেমোটা রাখতে হবে। ক্যাশমেমো অবশ্যই রাখতে হবে, ক্যাশমেমো না হলে কেউ যদি নকল করে সেটা আমরা ধরতে পারবো না। ঠিক আছে, এখানে এখানে কাস্টমারদের অভিযোগ আসে, একদম পাকা রসিদ অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, এই সমস্যা। আর কারো কোনো বক্তব্য নেই আপনাদের পক্ষ থেকে? হ্যাঁ, প্লিজ। শাড়ি, আমাদের যে জামদানি শাড়ি, সেগুলোর মধ্যে আমি ডিজাইন করি। এবং ছোটখাটো আমার একটা ফ্যাক্টরি আছে, যেখান থেকে আমার ওখান থেকে মানে কাজটা করে আমরা নিয়ে আসি। তো গত 6 মাস ধরে ছাত্র আন্দোলনের পর থেকে তো বিজনেস হচ্ছে না, এটা আমরা সবাই জানি কম বেশি, এটা আমরা আমরা হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে, আমি অনলাইনে দেখি ঘরে ঘরে ডিজাইনার, দ্যাটস ভেরি গুড, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, সবাই ডিজাইনার। আমার এখানে 2টো মেয়ে আছে, আমার ফ্যাক্টরিতে 4-5জন মেয়ে কাজ করে, ওখানে আবার 1 লাখ টাকা ভাড়া, টোটাল আমাকে ফিক্সড কস্ট 2,20,000 টাকা আমাকে দিতে হয়। ধন্যবাদ আপনাদের অত্যন্ত প্রাণবন্ত আলোচনার জন্য এবং আপনাদের খুবই সুচিন্তিত এবং মূল্যবান মতামতের জন্য। এখানে একটি বিষয় আপনারা বলেছেন যে অনলাইন, আসলে অনলাইনটা এখন একটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে বাংলাদেশ সরকার কিন্তু এই অনলাইনের প্রতিষ্ঠানগুলিকে একটা রেগুলেশনে আনার চেষ্টা করছে। ভ্যাট ট্যাক্স শুধু না, এখানে অনলাইনে যে পণ্যগুলি বিক্রি হচ্ছে সেগুলির কোয়ালিটি নিশ্চিত করবার জন্যই সরকার এটি করছে। আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে ডিবিআইডিটি এখনো স্বেচ্ছাধীন, এটি বাধ্যতামূলক হয়নি। তবে খুব শীঘ্রই সরকার এটিকে বাধ্যতামূলক করবে, তখন এই সকল অনলাইন প্রতিষ্ঠান যারা ডিবিআইডি গ্রহণ করবে তারাই অনলাইনে ব্যবসা পরিচালনা করতে পারবে। বিষয়টি হচ্ছে, অনলাইনটি হয়েছেই যে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ দেওয়ার জন্য। তো বিষয়টি হলো যে সবাই কিন্তু অনলাইনে কেনে না, যার কোয়ালিটি প্রোডাক্ট দরকার এবং ভালো প্রোডাক্ট দরকার এবং সে বিশ্বাসযোগ্য সোর্স থেকে পণ্যটি কিনতে চায়, অবশ্যই আপনাদের কাছে আসবে। আপনাদের এই জায়গাটি তারা ওইভাবে নিতে পারবে না কখনোই। আর যেটি বললাম যে সরকার অবশ্যই খুব দ্রুত ডিবিআইডির আওতায় যখন নিয়ে আসবে, ভ্যাট ট্যাক্স দিয়ে ওটা মোটামুটি আপনাদের ইসে চলে আসবে।
আরেকটি বলেছেন যে ব্যবসায়ী আপনারা যারা আছেন তারা অনেক সময় ভোক্তাদের কর্তৃক নির্যাতিত হন বা কোনো কাস্টমারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের মধ্যে আপনারা পড়ে যান। এক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো যে আপনারা যখন প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার প্রোডাক্ট অফকোর্স আপনি তার কোয়ালিটি নিশ্চিত হয়ে আপনাকে বিক্রি করতে হবে। যখন আপনি বিক্রি করলেন, ভোক্তা বুঝে নিয়ে গেল, তাকে একটি ক্রয় ভাউচার দিয়ে দিলেন, আপনার কিন্তু এখানে দায়িত্ব শেষ। সে যখন এসে বলবে যে এটার ভেতরে এমুক ছিল, তমুক ছিল, ভাঙা ছিল, তখন সে দাবি সাধারণত গ্রহণযোগ্য নয়। যদি আপনি বুঝতে পারেন যে এটি আপনার ভুল, অবশ্যই আপনি ভোক্তাদের সঙ্গে ভালো আচরণ করবেন, তাকে এটি ফেরত দিবেন। আর যদি মনে করেন যে আপনাকে এটি জোরপূর্বক একটি ফল্টি প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনার ওইটা গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই। আপনারা আরেকটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে কিন্তু ভ্যাটের বিষয়টা আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেখে না, এটা ভ্যাট, কাস্টমস অ্যান্ড এক্সাইজ দেখে। আর আপনাদের জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে এমআরপির মধ্যে ভ্যাট ইনক্লুডেড, লাইক দিস। আপনারা এটা যদি কিনতে যান, এটার জন্য কি আপনি আলাদা ভ্যাট দিচ্ছেন? ভ্যাট নিয়ে কিন্তু কথাই উঠছে না। এটির দাম হচ্ছে 15 টাকা, এই 15 টাকার মধ্যে কিন্তু ভ্যাট রয়েছে, বা 20 টাকা, এটার মধ্যে কিন্তু ভ্যাট রয়েছে। দয়া করে আপনারা আপনাদের এমআরপিটি যখন নির্ধারণ করবেন, ওখানে অবশ্যই ভ্যাটটি যোগ করে দিয়ে আপনার এমআরপি হবে, বা আপনি যেটি বিক্রি করবেন সেখান থেকে সেটা ডিডাক্ট করে আপনি ভ্যাট দিবেন। আপনারা বলেছেন যে এফডিআর এবং ইসিআর মেশিন আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছে আর দেয়নি। দেখুন, ইসিআর মেশিন আসার আগেও কিন্তু আমরা ভ্যাট দিতাম। মূসকের যে নীল চালান কপি, তার মাধ্যমে আমরা ভ্যাট দিতাম। সো যখন মেশিন নিয়ে যাবে আপনারা ওটা চাইবেন। আর তারপরেও কথা হচ্ছে আপনারা ইনক্লুডিং ভ্যাট আপনাদের এমআরপি হবে, সেক্ষেত্রে কোনো কনফিউশন থাকবে না আপনাদেরও এবং ভোক্তাদেরও। সম্মানিত ব্যবসায়ী বৃন্দ ভ্যাটের কথা বলেছেন, এটা সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত না থাকলেও তো এটার ইমপ্লিমেন্টিং এর সাথে আমরা জড়িত। এটা ভ্যাট এক্সাইজ ডিপার্টমেন্ট রয়েছে, এনবিআর রয়েছে, এখানে ডিজি স্যার রয়েছে, নিশ্চয়ই এটা তাদের সাথে একটা কথা বলে এটা একটা সঠিক সমাধান হবে। আর সবচেয়ে জোরালো ভাবে যে অনলাইন বিজনেস এর কথা যেটা বলা আছে, আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ সরকার এই অনলাইন প্ল্যাটফর্ম এটাকে ফ্যাসিলিটেট করতেই হবে। বর্তমান যুগে এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। তো এটাকে সহজীকরণ করার জন্য, ভোক্তার যাতে আস্থা থাকে এই বিষয়টাকে একটু কনফার্ম করার জন্য আমাদের বর্তমানে স্ক্যাটারলি কিছু পলিসি রয়েছে, যেমন আরজেসি থেকে প্রত্যেকটা ব্যবসায়ী যারা অনলাইনে প্ল্যাটফর্মে ব্যবসা করবে তাদের জন্য এটা বাধ্যতামূলক রয়েছে। ডিবিআইডি, ডিজিটাল বিজনেস আইডেন্টি, কাইন্ড অফ হচ্ছে ট্রেড লাইসেন্সের মতো। এটা কিন্তু বাধ্যতামূলক, এটা প্রত্যেকেরই এটা নিতে হবে, না হলে এটা আইনগত যে বিষয়টা রয়েছে সেখানে একটু ঘাটতি রয়েছে। তো সরকার এটা সচেষ্ট রয়েছে। আসলে কথা বলার যা বলার অনেকে সেই কোশ্চেনটা করে ফেলছে, উত্তরও দিয়ে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এবং এই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে শুধু এটুকুই বলবো, আমরা নিয়মের মধ্যে থাকতে চাই এবং আমার ব্যবসায়ীরা যাতে নিয়মের থেকে হয়রানির শিকার না হয়। তারা, আমার এক আপা বলছেন একটু আগে যে অনলাইনের সাথে, যেটা ই কমার্স সারা বিশ্বে এখন স্বীকৃত একটা ব্যবসা প্ল্যাটফর্ম, বাট বাংলাদেশে তাদেরকে এখনো কোনো সিস্টেমে আনা হয় নাই, কোনো আইনের আওতায় আনা হয় নাই, যেটা সত্যিকারের যারা ব্যবসা করে, টাকা খরচ করে, পুঁজি বিনিয়োগ করে, প্রচুর টাকা বিনিয়োগ করে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে লভ্যাংশ থেকে। তারা হিমশিম খাচ্ছে ব্যবসাকে ধরে রাখতে। আমরাই দেখি কোনো 2-3 মাস, অনেক ব্যবসায় 2-3 মাস চলমান থাকে, তারপরে আবার দোকান ছেড়ে দেয়। এটা দুঃখজনক, কারণ ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দিতে হবে এবং সেই পরিবেশটা নিশ্চিত করতে হলে আমাদের যেমন ভোক্তা, তারপরে যারা ব্যাটের আছেন, ইনকাম ট্যাক্স, সবাইকে একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্যে থাকতে হবে এবং সেখানে ব্যবসায়ীদেরকেও হাত বাড়ায় রাখতে হবে। সেখানে যারা রাখে অধিকারের জন্য আমাদেরকে ঠিক ওইভাবে আন্তরিকতার সাথে কপারেশন করে যাতে আমাদের ব্যবসায়ীরা টিকে থাকতে পারে, আমরা টিকে থাকতে পারি। এই বলে আমি আজকের সবার মাধ্যমে সবাই বক্তব্য শেষ করছি।